দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি উপমা কুঞ্জু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। টানা ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। দুর্নীতি যেই করুক না কেন জিরো টলারেন্স সরকার, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য, মন্তব্য মির্জা ফখরুলের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডের সমর্থন করে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দুদেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক। এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত গ্যাস বাবুর ব্যবহৃত 3টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে পুলিশের অভিযান। উপস্থিত আছে ডিবি প্রধান। এবং বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দর্শক, রিপোর্টটির জন্য আমরা অপেক্ষা করছি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ 1986 সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী প্রেষণে নিযুক্ত চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর 38তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। আমি যখন সরকারে ছিলাম না, আমার দেশ পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান। আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি, আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে একটা মর্যাদার সাথে যা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সব সেক্টরেই আছে, তবে দুর্নীতি যেই করুক না কেন সরকার জিরো টলারেন্স। সকালে বিদেশ ফেরত যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের সুবিধা দিতে এই বাস সার্ভিস চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিআরটিসির 2টি বাস চলবে, পরে আরও 2টি যুক্ত হবে। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। যে কোনো সময় খালেদা জিয়ার জীবনহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে কয়েকটি কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে, এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইটার। বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্যাট রাইটার বলেন, মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিকে নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। দুই দেশের একই স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির জোরালো প্রতিফলন বলে দাবি করেছেন জেনারেল রাইডার। বলেছেন, দুর্নীতি রোধে নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করে পেন্টাগন। রাইডার আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা। রাজধানী জুড়ে আজ মুষলধারে বৃষ্টি হয়েছে, সঙ্গে বজ্রপাতও। সকাল 9টার দিকে শুরু হওয়া বৃষ্টি একটানা চলে দুপুর 11:15 পর্যন্ত। বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ কিশোরগঞ্জের নিকলিতে 35 মিলিমিটার এবং নোয়াখালীতে 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যে সারা দেশে ভারী বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবারও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কাজ করেই যাচ্ছে, পানি জমতেই থাকছে, এতে কোনো লাভ হচ্ছে না আমাদের। আমরা ঢাকাবাসীরা আমরা দুর্ভোগ পোহাইতেছি এটা দিয়ে। হ্যাঁ, পানিতে পেরোটা কি করবো আর, এখন ঢাকার যে অবস্থা, এই অবস্থায় তো আপনার এই পানি জমে, ড্রেনগুলা পরিষ্কার নাই সম্ভবত, যার কারণে পানি জমে গেছে আর কি। সেটা তো প্রশ্ন জনগণের। এই যে যে অবস্থা, এখন আমরা হাঁটতে পারি না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, যে একটা অবস্থা। রোড এসে বিআইপি, কিন্তু পানিও এখন বিআইপি, পানিও বিআইপি। এখন ট্যাক্স তো আপনার রাস্তা আসতে না, ট্যাক্স তো হলে আপনার পকেটে যাচ্ছে, এইখানে আসছে না। তো ট্যাক্স হলে আপনার ট্যাক্সটা আপনার পকেটে যাচ্ছে, কিন্তু বাস্তবে আসতে না। এই হলো। থ্যাংক ইউ। জামালপুরে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, আলাই সহ বিভিন্ন নদ নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যেই ভাঙনে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আর তাই ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবি স্থানীয় ক্ষতিগ্রস্তদের। জামালপুর প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। জামালপুরের দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ উপজেলায় যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, দশানী, আইলা সহ বেশ কিছু নদীতে ভাঙন দেখা দিয়েছে।
প্রতিদিনই তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। গত 2 সপ্তাহে শতাধিক ঘরবাড়ি ভেঙে কয়েকশো পরিবার হারিয়েছে ভিটেমাটি, বিলীন হয়েছে কয়েকশো একর ফসলি জমি। তাই তো অনেকেই পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। বর্ষা আলী নদী ভাঙে, বর্ষা আলী ভাঙতে এই পর্যন্ত। এখন আমার বাড়ি বর্তমানে রাস্তার উপরে। 3 ভাঙা দেওয়ার পরে যেটুক ভিড়ে আছে এটা যদি ভাঙে বউ ফলাবার নিয়ে আমরা ঝাঁপ দেওয়া ছাড়া বুদ্ধি নেই। জল ঘুরি বললি মনে করো ফির ভাঙতে ধরবে। সকাল আমরা যেটুকু জায়গাতে ছিলাম সেটুকু জায়গাতে থাকতে পারবো না। আমরা পাইলে কই যাবো, আবার ভাসি যাবো। তো সরকারের কাছে আবেদন থাকলো যে আমাদের কাজটা করে দিলে বলে ভালো হতো। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের জন্য 3টি প্রকল্প দাখিল করা হয়েছে উল্লেখ করে ইতিমধ্যে বেশ কিছু পয়েন্টে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছি। পাশাপাশি এই নদী ভাঙন রোধে আমরা 3টি স্থায়ী প্রকল্প দিয়েছি। এগুলো অনুমোদন হলে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো। নদী বিধৌত জামালপুরের সকলেই কম বেশি ভাঙনের কবলে পড়েন, আর তাই তাৎক্ষণিক ভাঙন মোকাবেলার পাশাপাশি স্থায়ীভাবে নদী ভাঙন রোধে সরকার উপযুক্ত এবং কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। দর্শক, আবারও রাজধানীর জলাবদ্ধতার খবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকায় আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, রাজধানীর সড়কে জলাবদ্ধতার কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন? ধন্যবাদ। এই চিত্র কিন্তু পল্টন, এটি কোনো কিন্তু নদী কিংবা জলাশয় না, এটি একদম রাজধানীর প্রাণকেন্দ্র। এটি কিন্তু পল্টনের অবস্থান। বলা যায় 9টা থেকে 2টো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হয়েছে, 3 ঘন্টার 12টা পর্যন্ত, দুঃখিত। এবং এখন 12টার পরও কিন্তু অতিবাহিত হয়েছে আরও প্রায় 2.5 ঘন্টা, মানে বৃষ্টিপাত বন্ধ হয়েছে। 2.5 ঘন্টা পরও কিন্তু পল্টনের এই অবস্থা। তাহলে বৃষ্টিপাত যখন হচ্ছিল এবং শেষ হলো তখন যে কি অবস্থা ছিল সেটি কিন্তু আসলে সহজেই অনুমেয়। এখানে শুধুমাত্র এই পল্টন এলাকায় নয়, আমি ঢাকার বিভিন্ন এলাকা ঘুরেছি, মোহাম্মদপুর, আদাবর থেকে শুরু করে বংশাল, মৌচাক, মালিবাগ, এই অনেক জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আজকে অনেকদিন পরে স্কুল কলেজ খুলেছিল, ঠিক সেখানে শিক্ষার্থীরাও কিন্তু অভিভাবক শিক্ষার্থীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায়। আমরা যদি একটু দেখাই, আমাদের ক্যামেরায় মমিন রয়েছেন, ঠিক এই যে ফুটপাত পার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে তাদের অফিস আদালতে যাতায়াতের যে জুতো, সেই জুতো কিন্তু আসলে সবাই খুলে যেতে হচ্ছে। ডান পাশেই কিন্তু আসলে যে গলি অথবা সে এলাকা, আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকায় কিন্তু এই অবস্থা। তাদের মনে প্রশ্ন যে আসলে প্রত্যেক নগর পিতা হওয়ার পরই জলাবদ্ধতা দূর করার কথা বলে, তো তাহলে আসলে জলাবদ্ধতা দূর হওয়ার অবস্থা কি, সেই অবস্থা জানতে চাচ্ছে। মুরব্বী, আপনি এই যে পার হলেন, আপনি কি ঢাকায় থাকেন? না, ঢাকায় থাকেন না, ঢাকাতে বসবাস করেন তো আপনি, জুতা একদম খুলে ঠুলে আসতে হচ্ছে। দেখা হচ্ছে পায়ের সমস্যা, এর মধ্যে তার মধ্যে পানি, ময়লা আবর্জনা, পানি। এই যে ময়লা আবর্জনার মধ্যেও আসতে হচ্ছে, আসলে খুব খারাপ লাগার, খুবই খারাপ লাগার কথা, খুবই খারাপ লাগছে। আমরা 1 ঘন্টা বৃষ্টির জন্য এতক্ষণ ভোগান্তির মধ্যে পড়ছি। কোনো পানি অনেকক্ষণ ধরে কোনো রয়ে গেছে, কোনো তাল পাচ্ছে না। পানি কি কমছে না বাড়ছে বুঝতেছি না। এই যে নগর পিতা যারাই হন বিভিন্ন সময় একদম জলাবদ্ধতা দূর করে দিবেন 1 বছরের মধ্যে, সেই কথার আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে? জি, আমাদের বাড়ি থেকে না, আমার বাড়ি হলো অন্য জায়গায়। আপনি জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন? আপনি ঢাকার লোক তাই না? না, আমি ঢাকা। জলাবদ্ধতা কেমন দূর হচ্ছে কি আসলে? কোনোভাবেই সম্ভব হইতেছে না। না না, তাহলে যারা দায়িত্বে আসেন তারা তো বলেন যে দূর করে দিবেন। তারা বলে, শুধু বলা পর্যন্তই থাকে, কিন্তু এটা ভিআইপি রাস্তাগুলোতে যদি এই সমস্যা হয় তাহলে অন্যান্য রাস্তায় কি সমস্যা হতে পারে? আসলে এইগুলো জনভোগান্তি, একদম জনভোগান্তি। রাজধানী শহরে প্রতি বৃষ্টিতে যারা কর্মজীবী মানুষ ঘরে থেকে নামতেই হবে, সেই অবস্থা যদি তৈরি হয়, বৃষ্টি স্বাভাবিক প্রক্রিয়ায় সে বৃষ্টি হবে, এটি স্বাভাবিক। কিন্তু বৃষ্টি হলে দুর্ভোগ, জলাবদ্ধতা তৈরি হবে, নগরবাসী এটি আসলে মানতে পারছে না। তাদের প্রশ্ন হচ্ছে যে
কোটি কোটি টাকা এই খাতে বরাদ্দ হয়, তাহলে সেই বরাদ্দকৃত খাতের আসলে ফলটা কি পাচ্ছে? জনগণ ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, দেওয়ার পরে নগরের উন্নয়ন তাহলে কি হচ্ছে? নাকি শুধুমাত্র নগর পিতা পরিবর্তন হয়, কাউন্সিলর পরিবর্তন হয়? জনগণের আসলে এই দুর্ভোগ কবে দূর হবে সেটি কিন্তু এখানে নগরবাসীর প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এই হচ্ছে এখনকার অবস্থা। পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, পল্টন থেকে সড়কে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধারে অভিযান চলছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ সহ ডিবির একটি টিম। বুধবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ঝিনাইদহে আসেন তিনি। এরপর ঝিনাইদহ কারাগার থেকে বাবু আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর সংলগ্ন একটি পুকুর থেকে মোবাইল উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে, এই মোবাইল ৩টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে ২টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, ৩টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, পালিয়ে যাওয়া ৪ জনই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সকাল 10:15টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সুযোগ মতো কারাগারের ছাদ ফুটো করে বাইরে বের হয়। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়। সুদীপ কুমার চক্রবর্তী জানান, এই ঘটনায় মামলা হবে, পরে তাদের ফের আদালতে তোলা হবে। নদীর পাড়ে অবস্থিত এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে ৪ জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গত 12ই জুন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। সেই চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন 2 আসামির আইনজীবী জাফরুল হাসান শরীফ ও আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী। আবেদনে চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে গত 12ই জুন চার্জ গঠনের আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চলছে ইলিশের ভরা মৌসুম। দেশের দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন চাঁদপুর ঘাটে আসছে ইলিশ। প্রতিদিন ঘাটে গড়ে 2 থেকে 300 মণ ইলিশ সরবরাহ হলেও রাজধানীর তুলনায় দাম বেশি দাবি ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম সহ সমস্ত কিছুর দাম বেশি হওয়ায় মাছেরও দাম একটু বেশি। প্রতিনিধি মনোয়ার কাননের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 50টির বেশি মৎস্য আড়ত রয়েছে। ঈদের আগে মাছ ঘাটে সরবরাহ ছিল গড়ে 40 থেকে 50 মণ। বর্তমানে প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে 200 থেকে 300 মণ। এবছর মাঝারি ও বড় সাইজের ইলিশের সংখ্যাই বেশি। সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা ও প্যাকেজিং। বর্ষা মৌসুমে আরো বেশি ইলিশ পাওয়া যাবে মনে করেন জেলে ও ব্যবসায়ীরা। মাছের অনেক চাহিদা, লোকাল মাছের আমদানি খুবই কম। আশা করি মাছ আগামীতে বাড়বে, আমাদের দামও সীমিত হবে। মিঠা পানির ইলিশ হওয়ায় চাঁদপুরের ইলিশের চাহিদা দেশ জুড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে পদ্মা মেঘনার ইলিশ কিনতে আসা ব্যক্তিরা জানান, দেশের অন্যান্য স্থান থেকে এখানে দাম অনেকটা বেশি। আমাদের পেনিতে যে দাম এখানেও একই দাম।
তারপরে এখানে আসছে হচ্ছে যেহেতু পদ্মার ইলিশ সিজন অনুপাতে অনেক বেশি দাম পড়ছে, আরতে তাজা ফ্রেশটা পাওয়া যায় তো এই জন্য কিছু মাছ নিলাম। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর ইলিশের আমদানি কম হওয়ায় দাম বেশি বলে মনে করেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়লে দাম কমবে বলেও মনে করেন তারা। বিগত 2 বছর যাবত ইলিশ মাছের আমদানি অনেক কম। গত বছরের তুলনায় কম ছিল। গত বছরের সাথে যদি আমরা এই বছর কম্পেয়ার করি, এই বছর গত বছরের তুলনায় অনেক কম। আজকেও দেখেন আপনারা মাছের পরিমাণ অনেক কম, এই কারণেই আসলে মাছের দাম বেশি। বর্তমানে চাঁদপুর ঘাটে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1300 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 1700 টাকা এবং 1200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা দরে। 2 কেজির উপরে ইলিশ প্রতি কেজি 3000 টাকা বিক্রি হচ্ছে। এই দাম সাধারণের ক্রয় সীমার বাইরে বলে মনে করেন ভোক্তারা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টানা ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। দুর্নীতি যেই করুক না কেন জিরো টলারেন্স সরকার, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য, মন্তব্য মির্জা ফখরুলের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডের সমর্থন করে, জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দুদেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক। এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত গ্যাস কাপড় ব্যবহৃত 3টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে পুলিশের অভিযানে উপস্থিত আছেন ডিবি প্রধান। এবং বগুড়া জেলা কারাগার থেকে ছাদ খুঁজে করে পালিয়ে যাওয়ার ফাঁসির দণ্ডে প্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেপ্তার। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv ভিডিওস এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।